আমাদের পৃথিবীর ভূখণ্ড বিভিন্ন অংশে বিভক্ত। এই অংশগুলোর মধ্যে ছড়িয়ে আছে বিশালাকার সমুদ্র। এমন দুটো দেশ যার মাঝখানে সমুদ্র উপস্থিত আছে, সেই দেশগুলোর মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য সামুদ্রিক জাহাজের সাহায্য নেওয়া হলো সবথেকে প্রাচীন পদ্ধতি। মনে করা হয় যে মানুষ চতুর্থ শতাব্দীতেই সামুদ্রিক জাহাজের ব্যবহার শুরু করে দিয়েছিল। যদিও বর্তমান সময় একটা দেশ থেকে অন্য একটা দেশে যাওয়ার জন্য প্লেনের ব্যবহারই বেশি দেখা যায়, কিন্তু তাও সামুদ্রিক জাহাজের উপরে আমাদের নির্ভরশীলতা কিন্তু শেষ হয়ে যায়নি, বরং আরও অনেকটা বেড়ে গেছে। সামুদ্রিক জাহাজ অনেক ধরনের হয়ে থাকে। সাধারণত এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য, পর্যটকদের ঘোরানোর জন্য অথবা জিনিসপত্র ট্রান্সপোর্ট করার জন্য ব্যবহার করা হয়। যেসব জাহাজের সাহায্যে পণ্য ট্রান্সফার করা হয় সেই জাহাজগুলোকে বলা হয় কার্গো শিপ। আমাদের জীবনযাত্রাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কার্গো জাহাজ ভীষণ গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে এইসব পণ্যবাহী সামুদ্রিক জাহাজগুলো পেট্রোল, ডিজেল থেকে শুরু করে আমাদের খাবারের জন্য প্রয়োজনীয় আনাজপত্র ট্রান্সপোর্টের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ এটা বললে ভুল হবে না যে পণ্যবাহী জাহাজ আমাদের অর্থ ব্যবস্থার মেরুদণ্ড। তাই যখনই কোনো পণ্যবাহী জাহাজ দুর্ঘটনাগ্রস্ত হয়ে যায় তখন আমাদের অনেক লোকসানের সম্মুখীন হতে হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু ঘটনা সম্পর্কে জানাবো যেখানে অপ্রত্যাশিতভাবে জাহাজগুলো দুর্ঘটনার শিকার হয়েছিল। নাম্বার 1, হোগ ওসাকা। এই জাহাজটা 2000 সালে সিঙ্গাপুরে তৈরি করা হয়েছিল, আর এটা 2008 সালে হোগ অটোলাইনার্স কোম্পানির কাছে বিক্রি করে দেয়া হয়েছিল। এটা মূলত গাড়ি পরিবাহী জাহাজ ছিল। 590 ফুট লম্বা এই জাহাজে 2500 থেকেও বেশি গাড়ি একবারে নিয়ে যাওয়া যেত। 2015 সালের 3রা জানুয়ারি এই কার্গো জাহাজটা ইংল্যান্ডের হ্যাম্পশায়ার থেকে একাধিক দামি গাড়ি এবং কিছু লাক্সারি বাস সঙ্গে নিয়ে জার্মানির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। হোগ ওসাকা প্রায় 19 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে সফর করে ট্রন চ্যানেলে প্রবেশ করে। এই চ্যানেলের জল অনেক শান্ত থাকে, এই জন্য জাহাজের স্পিড বাড়িয়ে 22 কিলোমিটার প্রতি ঘন্টা করে দেওয়া হয়েছিল। রাত ঠিক 9:09 হোগ ওসাকা একটা বন্দরের দিকে মোড় নেয়, আর সেই দিকে মোড় নেওয়া মাত্রই জাহাজটার ভারসাম্য নষ্ট হয়ে যায়। জাহাজটা হঠাৎ করে সমুদ্রের একদিকে ঝুঁকে যায়, যার ফলে জাহাজের মধ্যে থাকা একাধিক গাড়ি এবং বাসগুলো গড়াগড়ি খেতে শুরু করে। এই গাড়িগুলোর মধ্যে রোলস রয়েস এবং বেন্টলির মতো একাধিক দামি এবং লাক্সারি গাড়িও অন্তর্ভুক্ত ছিল। চালক দলের 2 জন সদস্য সমুদ্রে পড়ে যায়। অন্যদিকে আরেকজন সদস্য খুব খারাপভাবে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে নিজের একটা হাত এবং পা ভেঙে ফেলে। হোগ ওসাকার প্রপেলার, অর্থাৎ সেই পাখা যার ঘোরার কারণে জাহাজটা এগিয়ে যায়, সেটা জাহাজের তির্যক হয়ে যাওয়ার কারণে জল থেকে বাইরে বেরিয়ে আসে। তারপর অন্য কয়েকটা সামুদ্রিক শক্তিশালী জাহাজের সাহায্যে টেনে হোগ ওসাকাকে কিছুটা সোজা করে দেওয়া হয়েছিল এবং এর মধ্যে উপস্থিত গাড়িগুলোকে অন্য একটা সামুদ্রিক জাহাজে চাপিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তী সময় যখন দুর্ঘটনার কারণ সম্পর্কে তদন্ত করা হয় তখন জানা যায় যে জাহাজটার চালকদের কোনো ভুল ছিল না, বরং জাহাজটাকে লোড করার সময় একটা ভুল হয়েছিল। আসলে সেই দিন ওই জাহাজে 1400টা গাড়ির সঙ্গে 500টা ভারী কনস্ট্রাকশন মেশিনও লোড করা হয়েছিল। হালকা গাড়িগুলোকে জাহাজের প্রথম তলায় এবং ভারী মেশিনগুলোকে দ্বিতীয় তলায় রাখা হয়েছিল, আর এটাই ছিল মস্ত বড় ভুল, যার ফলে জাহাজের উপরের অংশ নিচের অংশের তুলনায় অধিক ভারী হয়ে গিয়েছিল। তাই হালকা একটু মোড় ঘোরানো মাত্রই জাহাজটা ভারসাম্য হারিয়ে ফেলে। যদিও এই দুর্ঘটনায় কারোর প্রাণহানি ঘটেনি, জলের মধ্যে পড়ে যাওয়া চালক দলের সদস্যদেরও সুস্থভাবে বার করে আনা হয়েছিল। নাম্বার 2, এক্সপ্রেস পাল। এক্সপ্রেস পাল একটা সিঙ্গাপুর রেজিস্টার্ড সুপার ইকো 2700 ক্লাস কন্টেনার পণ্যবাহী জাহাজ ছিল। এই জাহাজটা 2021 সালের ফেব্রুয়ারি মাসে পরিষেবা শুরু করেছিল। অদ্ভুতভাবে 3 মাস পরেই জাহাজটা নষ্ট হয়ে যায়। এই জাহাজটা প্রায় 610 ফুট লম্বা একটা জাহাজ ছিল, যেটা এক্সপ্রেস ফিডার্স নামের একটা বড় কোম্পানি অপারেট করত। 2021 সালের 20 মে শ্রীলঙ্কার কলম্বো উপকূলে এক্সপ্রেস পালে হঠাৎ করে ভয়াবহ আগুন লেগে গিয়েছিল। সেই সময় জাহাজটায় 1400 থেকেও অধিক কন্টেনার ছিল। এই কন্টেনারের ভিতরে বিউটি ক্রিম বানানোর জন্য কাঁচামাল থেকে শুরু করে 25 টন নাইট্রিক অ্যাসিড এবং আরও অন্যান্য কেমিক্যাল উপস্থিত ছিল। এই সব কিছুই দাহ্য পদার্থ ছিল। মনে করা হয় যে নাইট্রিক অ্যাসিডের কন্টেনার লিক হওয়ার কারণেই জাহাজটায় আগুন লেগেছিল। এই কন্টেনারটা বেশ কিছুদিন ধরেই লিক করছিল। জাহাজে উপস্থিত ক্রু মেম্বাররা এই লিকেজটা আটকাতে ব্যর্থ হয়েছিলেন। যখন জাহাজটা শ্রীলঙ্কার কলম্বো উপকূলের সামনে আসে তখন কয়েকজন এক্সপার্টদের শ্রীলঙ্কার থেকে কন্টেনারের লিকেজ বন্ধ করার জন্য ডাকা হয়েছিল, কিন্তু এক্সপার্টরা এই জাহাজটায় আসার আগেই এই জাহাজ ভয়ানকভাবে আগুনের লেলিহান শিকায় ঢেকে যায়।
যদিও 2021 সালের মে মাসে গভীর রাত পর্যন্ত শ্রীলঙ্কার অগ্নি নির্বাপক কর্মচারীদের সাহায্যে জাহাজের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় এবং জাহাজে আটকে থাকা 25 জনকে বাইরে বের করে নেওয়া হয়েছিল। তবে তীব্র হাওয়া এবং দহনশীল কেমিক্যালের কারণে নিভে যাওয়া আগুন পুনরায় জ্বলতে শুরু করে এবং প্রায় এক সপ্তাহ পর্যন্ত একটানা আগুন জ্বলতে থাকার কারণে এই জাহাজটা 2রা জুন সমুদ্রের গভীরে ডুবে যায়। ডুবে যাওয়ার আগেই জাহাজটা একটার পর একটা করে অনেকগুলো তীব্র বিস্ফোরণ হয়েছিল। বিস্ফোরণের কারণে শ্রীলঙ্কার রাজধানী কেঁপে উঠেছিল। মনে করা হয় যে বিস্ফোরণের কারণেই জাহাজে একাধিক ছিদ্র হয়ে যায় এবং জাহাজটা ডুবে যায়। এই ঘটনাটাকে শ্রীলঙ্কার ইতিহাসে সবথেকে খারাপ সামুদ্রিক দুর্ঘটনা বলে মনে করা হয়। নাম্বার 3, এসএস সেন্ট্রাল আমেরিকা। এই সামুদ্রিক জাহাজটা সোনার জাহাজ হিসেবেও পরিচিত ছিল। আসলে ব্যবসার প্রয়োজনে এই জাহাজটা নিজের মধ্যে প্রচুর পরিমাণে সোনা এবং টাকা সঙ্গে করে নিয়ে যেত। 280 ফুট লম্বায় জাহাজটা একটা সাইড হুইল স্টিমার জাহাজ ছিল, যেটা 1850-এর দশকে সেন্ট্রাল আমেরিকা এবং আমেরিকার পূর্ব উপকূলের মধ্যে যাতায়াত করত। যেহেতু এই জাহাজটা মূলত সোনা ট্রান্সপোর্ট করার জন্য ব্যবহার করা হতো, তাই জাহাজটায় শক্তিশালী সুরক্ষার ব্যবস্থা করা হয়েছিল। তবে যত ভালোই সুরক্ষার ব্যবস্থা উপস্থিত থাকুক না কেন, প্রাকৃতিক দুর্যোগের কাছে কেউ টিকতে পারে না। 1857 সালে সেপ্টেম্বর মাসে সমুদ্রে এমন ঝড় ওঠে যে এসএস সেন্ট্রাল আমেরিকা তার 578 জন যাত্রী এবং 424 জন ক্রু মেম্বার সহ 13,600 কিলো সোনা সঙ্গে নিয়ে সমুদ্রে ডুবে যায়। এত বিপুল পরিমাণ সোনা সমুদ্রে ডুবে যাওয়া নিঃসন্দেহে অনেক বড় ক্ষতি ছিল। যদিও অনেকেই কিছু সময় অন্তর অন্তর এই জাহাজটার সঙ্গে ডুবে যাওয়া গুপ্তধনের সন্ধান চালিয়েছেন, তবে অনুমান করা হয় যে জাহাজের সঙ্গে ডুবে যাওয়া সোনাগুলো সম্পূর্ণরূপে বাইরে বের করে নেওয়া হয়েছে। তবে এই সোনাগুলো কবে এবং কারা বের করেছে সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। 1988 সালে থমাস নামের একজন ব্যক্তি এই গুপ্তধনটা খুঁজে বার করার চেষ্টা শুরু করেন। তিনি একাধিক মানুষের কাছ থেকে প্রায় $100 কোটি ধার নিয়েছিলেন এবং বলেছিলেন যে গুপ্তধন পাওয়া মাত্রই তিনি সবার টাকা ফেরত দেবেন। সকলের থেকে ধার নেওয়া টাকার সাহায্যে তিনি আন্ডারওয়াটার রোবট এবং সাবমেরিন নির্মাণ করেন। বলা হয় যে সেই বছরেই থমাস $400 কোটি সোনা উদ্ধার করতে সফল হয়েছিলেন, যেটা তিনি গোপনে বিক্রি করে দিয়েছিলেন। যখন পাওনাদাররা তার কাছ থেকে টাকা ফেরত চাই, তখন থমাস জানিয়ে দেয় যে তিনি সোনা খুঁজে পাননি। যদিও পরবর্তী সময়ে তিনি ধরা পড়ে যান এবং আমেরিকার কোর্ট তাকে প্রতারণার দায়ে শাস্তি দেয়। নাম্বার 4, গোল্ডেন রে। গোল্ডেন রে দক্ষিণ আমেরিকার একটা জাহাজ ছিল যেটা হুন্ডাই কোম্পানি ব্যবহার করত। আসলে হুন্ডাই কোম্পানির কাছে কিয়া মোটরের মতো আরেকটা বড় গাড়ির কোম্পানি আছে। তাদের এই দুটো কোম্পানি দ্বারা নির্মাণ করা গাড়িগুলোকে হুন্ডাই মোটর গোল্ডেন রে জাহাজের সাহায্যে ইউরোপ এবং আমেরিকাতে পাঠাতো। 660 ফুট দীর্ঘ এই জাহাজটাই 7,500-এর থেকেও বেশি গাড়ি একসঙ্গে নিয়ে যাওয়া যেত। গোল্ডেন রে 2019 সালের আগস্ট মাসে 3টে বন্দর থেকে গাড়ি লোড করে সেই যাত্রা শুরু করে। সেই সময় এই জাহাজটায় কিয়া এবং হুন্ডাই ছাড়াও শেভরলেট এবং মার্সিডিজের মতো একাধিক কোম্পানির গাড়ি উপস্থিত ছিল। 2019 সালের 8 সেপ্টেম্বর যখন দীর্ঘ যাত্রার পর এই জাহাজটা আমেরিকায় প্রবেশ করবে, তখন ব্রান্সউইক বন্দরের সামনে এই জাহাজটার স্টিয়ারিং সিস্টেম খারাপ হয়ে যায়। জাহাজটা হঠাৎ করে একদিকে ঘুরতে থাকে। ক্রু মেম্বাররা অনেক চেষ্টা করার পরেও জাহাজটাকে সামলাতে পারছিলেন না। কিছুক্ষণের মধ্যেই জাহাজটা কাত হয়ে যায় এবং এর ভিতরে জল ঢুকতে শুরু করে। সেই সময় জাহাজে উপস্থিত ওয়াটার পাম্প চালানো হয় যাতে জল বাইরে বেরিয়ে যেতে পারে, কিন্তু জাহাজটা সোজা হতে পারেনি। জাহাজটা একদিকে কাত হয়ে যাওয়ায় ক্রু মেম্বারের 4 জন সদস্য অপারেটিং রুমে আটকে যায়। এই জাহাজ থেকে ভেসে যাওয়া তেলে আগুন ধরে গিয়েছিল, যার ফলে জাহাজটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। পরে এই জাহাজটাকে 8টা ভিন্ন ভিন্ন অংশে কেটে সমুদ্রের বাইরে বার করে আনা হয়েছিল, তবে এর মধ্যে থাকা বেশিরভাগ গাড়ি আগুনে পুড়ে গিয়েছিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত এই দুর্ঘটনাগুলো সম্পর্কে আপনি কি আগে কখনো শুনেছিলেন? সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।